খেলা শুরু আননোন গানম্যানের। পাকিস্তানের লস্কর কমান্ডের পতন ও দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণ। মধ্যরাত করাচি বা লাহোরের কোনো এক জনবহুল গলি অথবা ইসলামাবাদের সুরক্ষিত আবাসন, স্থান পাল্টালেও দৃশ্যপটটা এখন প্রায় একই রকম। হেলমেট পরিহিত দুই বাইক আরোহী, কয়েক রাউন্ড নিখুঁত গুলি এবং তারপরের মুহূর্তে অন্ধকারে মিলিয়ে যাওয়া। পাকিস্তানের মাটিতে গত কয়েক মাস ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকা শীর্ষ জঙ্গিদের যেভাবে একের পর এক সাফ করা হচ্ছে, তাকে আন্তর্জাতিক মহল এখন আননোন গানম্যান বা অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর খেলা হিসেবে অভিহিত করছে। এটি কি কেবলই ব্যক্তিগত শত্রুতা, নাকি কোনো অদৃশ্য শক্তির নিখুঁত সার্জিক্যাল স্ট্রাইক? লস্কর-ই তৈবার মতন সংগঠনের রিক্রুটমেন্ট হেড থেকে শুরু করে কমান্ডোরদের এই পতন পাকিস্তানের নিরাপদ স্বর্গ গড়ার দম্ভকে চুরমার করে দিচ্ছে। আজকের বিশ্লেষণে আমরা গভীরে যাব শেখ ইউসুফ আফ্রিদির হত্যাকাণ্ড, পাকিস্তানের ওপরে আন্তর্জাতিক চাপ এবং সিন্ধুর জল চুক্তি থেকে শুরু করে মার্কিন এয়ারবেসের ভূ রাজনৈতিক মারপ্যাচ পর্যন্ত। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের জন্য সবথেকে বড় ধাক্কাটি এসেছে লস্কর-ই তৈবার নিয়োগ প্রক্রিয়ার মূল কারিগরি শেখ ইউসুফ আফ্রিদি হত্যাকাণ্ডের মাধ্যমে। কে এই আফ্রিদি? তাকে লস্করের ব্রেন হিসেবে মনে করা হতো, যে তরুণদের মগজ ধোলাই করে কাশ্মীরের অশান্তি ছড়াতে দক্ষ ছিল। হত্যাকাণ্ডের ধরন কোনো ড্রোন স্ট্রাইক নয়, কোনো বড় মাপের বিস্ফোরণ নয়, একেবারেই ঠান্ডা মাথায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি। এই ধরনটি প্রমাণ করে যে হামলাকারীরা দীর্ঘ সময় ধরে রেইকি করছিল। আফ্রিদির মতন কমান্ডোদের মৃত্যু মানে লস্করের চেইন অফ কমান্ডের বড় ফাটল ধরা। যখন কোনো জঙ্গি সংগঠনের রিক্রুটমেন্ট হেড নিজেই নিরাপদ থাকে না, তখন নতুন সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়াটাই স্বাভাবিক। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এখন দিশেহারা। তারা বারবার আঙুল তুলছে ভারতের দিকে, কিন্তু কোনো প্রমাণ নেই। মজার বিষয় হলো, এই অজ্ঞাত বন্দুকধারীরা এতটাই পেশাদার যে তারা সাধারণ মানুষের কোনো ক্ষতি করছে না, কেবল বেছে বেছে নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা হাই ভ্যালু টার্গেটদের চিত্রিত করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এটি একটি ডিপেন্ডেবল OP, এমন এক অপারেশন যার দায়ভার কেউ নেবে না, কিন্তু ফলাফল হবে সুদূর প্রসারী। পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে তাদের সম্পদদের নিষেধ করা আসলেই ইসলামাবাদের সেই পুরানো নীতিকে চ্যালেঞ্জ করা, যেখানে ভারত ভাবতে বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে তারা আজীবন নিরাপদ থাকবে। একদিকে বন্দুকদের গুলি, অন্যদিকে ভারতের লড়াই। পাকিস্তান বর্তমানে এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। পাকিস্তান বর্তমানে FATF গ্রে লিস্ট থেকে বেরিয়ে আসলেও তাদের ওপরে তলোয়ার ঝুলছে। সন্ত্রাসবাদের মদদ দেওয়া বন্ধ না করলেই IMF বিশ্বব্যাংক থেকে ঋণ পাওয়া অসম্ভব হয়ে পড়বে। জঙ্গি সংগঠনগুলিকে টাকা দেওয়ার ক্ষমতা এখন পাকিস্তানের কমে আসছে। যখন রাষ্ট্র নিজেই দেউলিয়া হওয়ার পথে, তখন এই সব পলিত জঙ্গিরা এখন আর সম্পদ নয়, বরং বোঝা হয়ে দাঁড়িয়েছে। অনেকের মতে এই সুযোগটাই কাজে লাগাচ্ছে অজ্ঞাত বন্দুকধারীরা। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরেক নতুন ক্ষেত্র হলো 1906 সালে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি। ভারত সম্প্রতি এই চুক্তির সংশোধনের জন্য পাকিস্তানকে নোটিশ পাঠিয়েছে। ভারত আর জল ও সন্ত্রাসকে একসাথে চালাতে দিতে রাজি নয়। জম্মু কাশ্মীরের কৃষ্ণগঙ্গা এবং রাটেলের হাইড্রো ইলেকট্রনিক প্রজেক্ট নিয়ে পাকিস্তান বারবার আন্তর্জাতিক আদালতে গিয়ে বাধা সৃষ্টি করেছে। ভারত ইঙ্গিত দিয়েছে যে সিন্ধু নদের জল বন্টন কেবল দ্বিপাক্ষিক আলোচনার মধ্যেই সম্ভব, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এখানে কাম্য নয়। যদি পাকিস্তান সীমান্তে শান্তি বজায় না রাখে, তবে সিন্ধু চুক্তি নিয়েও কঠোর সিদ্ধান্ত নিতে পারে দিল্লি। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর এই অঞ্চলে নিজেদের নজরদারি বজায় রাখছে ওয়াশিংটনের একটি এয়ারবেস প্রয়োজন। পাকিস্তান এখানে এক নতুন দ্বিমুখী খেলা খেলছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাটিতে ড্রোন ও সার্ভেইল্যান্সের জন্য বেস চাইছে। এর বিনিময়ে পাকিস্তান চাইছে অর্থনৈতিক প্যাকেজ ও আধুনিক মরণাস্ত্র। পাকিস্তান যদি আবার আমেরিকার দিকে বেশি ঝুঁকে পড়ে, তবে চীন তাদের সিপেক্ট প্রকল্পের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়বে।
এই ত্রিমুখী লড়াই পাকিস্তান এখন উভয় সংকটে। তারা না পারছে সন্ত্রাসবাদকে পুরোপুরি ছাড়তে, না পারছে আমেরিকার আবদার সরাসরি নাচাক করতে। লস্কর কামান্ডারের এই ধারাবাহিক পতন ভারতের জন্য বড় জয়। এতে কাশ্মীরের অনুপ্রবেশের হার উল্লেখযোগ্যভাবে কমছে। যখন পাকিস্তানের ভেতরেই কমান্ডারদের নিরাপদ নয়, তখন নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার মনোবল জঙ্গিদের অনেকাংশেই কমে গেছে। পাকিস্তান এখন নিজেদের বোনা জলেই নিজেই জড়িয়ে পড়ছে। তারা যে মৌলবাদকে লালন করছে, আজ সেই মৌলবাদই তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। শেখ ইউসুফ আফ্রিদি বা অন্য লস্কর নেতাদের মৃত্যু কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক বড় পরিবর্তনের ইঙ্গিত। ভারত এখন আর রক্ষণাত্মক নয়, বরং অনেক বেশি আক্রমণাত্মক এবং কৌশলগত। অজ্ঞাত বন্দুকধারীদের এই মিশন কতদিন চলবে তা কেউ জানে না। তবে একটি বিষয় পরিষ্কার, পাকিস্তান মাটিতে জঙ্গিদের জন্য দিনগুলি আর আগের মতন সোনালি নেই। ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি এবং বিশ্বমঞ্চের কূটনৈতিক আধিপত্য পাকিস্তানকে কোণঠাসা করে দিচ্ছে। সামনের দিনগুলিতে সিন্ধুর জল চুক্তি হোক বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, পাকিস্তানকে হয় তার নীতি বদলাতে হবে, নয়তো এই অদৃশ্য বন্দুকের গুলির সামনে নিজেদের অস্তিত্ব হারাতে হবে। অজ্ঞাত বন্দুকধারীদের এই রহস্যময় উত্থান কি তবে পাকিস্তান সন্ত্রাসবাদদের চিরতরে স্তব্ধ করে দেবে? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর এই অজ্ঞাত বন্দুকবাদীরা কারা, কোন দেশের, সেটাও যদি জানেন কমেন্ট করুন।